বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব করুণ পরিণতি গল্পের তৃতীয় বা শেষ অংশ। বন্ধুগণ, আগেও বলেছি যৌবনের প্রারম্ভে ছেলেমেয়েদের অনেক জটিল সমস্যা দেখা দিতে পারে। এ সময় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তারা নিজেকে যদি নিয়ন্ত্রণে রাখতে অক্ষম হয়, তবে তার পরবর্তী জীবনটাই নরকতুল্য হয়ে দাঁড়ায়। যৌবনে দেখা দেওয়া একটা সমস্যার হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি বলে আমার করুণ পরিণতি গল্পের নায়ক রাজুর যে কী হৃদয় বিদারক পরিণতি দেখা দিয়েছে তার এক সার্থক চিত্র এই গল্পের মধ্যে তুলে ধরলাম। তো বন্ধুগণ, আর দেরি না করে এবারে গল্পে চলে যাই। একই তোর হাতে একই এ কিসের দাগ? আরে এই যে কার নাম লেখা, কার নাম লিখেছিস হাতে? দেখি দেখি। 4 দিন পরে কলেজ থেকে বাসায় ফিরে ঘরে ঢুকতে না ঢুকতেই হাতে চুক পড়াতে আমিনার মা তার হাত নিয়ে টানাটানি শুরু করে। এর আগে এই 4 দিন সে কৌশলে সেটা গোপন করে রাখছিল, কিন্তু আজ অসতর্কত হওয়ার দরুন ধরা পড়ে গেছে মার নজরে। কোমল কণ্ঠে মাকে বলে, মা রাগ করো না, আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাই আমার দেওয়া তার নতুন নাম হাতে লিখেছি। আমিনার মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি বলছিস? একজনকে ভালোবাসিস? তুই তো আর কম বেহায়া নয়। মার মুখের ওপর কথা, তোর সাহস তো বড় কম নয়। তোর বাবা শুনলে একেবারে কথাটা শেষ না হতে দিয়েই আমিনা মার 2 পা জড়িয়ে ধরে খাদো খাদো স্বরে বলল, মা তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমি রাজুকে না ফেলে বাঁচব না। আমিনার মা বললেন, দূর হতভাগী পোড়ার মুখী, এসব কথা বলার আগে মরণ হলো না কেন তোর? ডুবে মরার জন্য কি একটা কলসিও পেলি না? কণ্ঠস্বর কিঞ্চিত খাটো করে, জানিস অন্য একটা পাত্রের সঙ্গে তোর বাবা তোর বিয়ে ঠিক করে ফেলেছেন। কিছুক্ষণ মেয়ের চোখে চোখ রেখে থামিয়ে, না এ কিছুতেই হতে পারে না, বাইরের লোকে জানার আগে এর একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। তড়াক করে মায়ের পা ছেড়ে উঠে দাঁড়ায় আমিনা। অবাক হয়ে সজল চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে মায়ের দিকে, তারপর আর্তকণ্ঠে বলে, এ কি বলছো মা? বাবা বিয়ে ঠিক করে ফেলেছেন? কবে? আমি তো তার কিছুই জানি না। না মা, এ বিয়ে কিছুতেই আমি করতে পারবো না। এই বিয়ে ভেঙে দিতে তুমি বাবাকে বলে দিও, দোহাই তোমার, না হয় আমি মরে যাব। কঠিন বিষয়ের মীমাংসা করতে বা সংসারের অন্য যে কোনো ব্যাপারেও মা ও মেয়ের মধ্যে যেরকম সহজ ও খোলাখুলিভাবে বা অসংকোচে কথাবার্তা চলে, বাবা ও ছেলের মধ্যে যদি অভাবে চলতো, তবে বাঙালির ঘরে হয়তো পারিবারিক সমস্যা অনেকটা কমে থাকতো। যাই হোক, মেয়ের এহেন করুণ অবস্থায় মাও অনেকটা গলে গেলেন, তবে একেবারে হাল ছাড়লেন না। শান্তভাবে মেয়ের হাত ধরে নরম সুরে বললেন, শুন আমিনা, আমি তোর গর্ভধারিণী মা। দুনিয়ার কোনো মাই সন্তানের অনিষ্ট চায় না, সবাই ভালো করতে চায়। আমিও তোর ভালো করতে চাই। দয়া করে তুই ফ্যাসাদ বাঁধাস নে। তুই রাজুকে ভুলে যা। যার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছেন সে বড়লোক, বিদেশে বড় চাকরি করে, দেশে বাবার বিরাট ব্যবসা, গাড়ি বাড়ি ফ্ল্যাট চাকর বাকর কোনো কিছুর অভাব নেই। না, এ পাত্র কিছুতেই হাতছাড়া করা যায় না। বলতে বলতে শাড়ির আঁচল দিয়ে মেয়ের চোখ দুটো মুছে দিলেন। শেষে সাদরে তার মুখে একবার হাত বুলিয়ে অন্য ঘরে নিয়ে গিয়ে আরও কত কি বুঝাতে লাগলেন। কয়েকদিন থেকে আমিনা রাজুকে পাশ কাটিয়ে চলছে। শত চেষ্টা করেও রাজু তার সাক্ষাৎ পায় না। একদিন আমাকে দিয়ে বড় অনুরোধ করিয়ে সেই রেস্টুরেন্টের সেই কেবিনে সাক্ষাৎ লাভ করে। রাজু জিজ্ঞেস করলো, কি হয়েছে লায়লা? কয়েকদিন থেকে দেখছি তুমি বরাবর আমায় এড়িয়ে চলছো। আমার ওপর কোনো রাগটাগ করেছো নাকি? তোমার কাছে আমার কোনো অপরাধ হয়েছে? বড় আগ্রহ ভরে এই কটি কথা বলল রাজু। আমিনা গম্ভীর হয়ে মুখ নিচু করে আস্তে আস্তে বলল, আই এম সরি রাজু, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে মাফ করতে হবে, এখন আমার করার কিচ্ছু নেই। মানুষের মাথায় সহসা প্রবল ধাক্কা লাগলে যেমন সঙ্গে সঙ্গে বুধ শক্তি হারিয়ে মাথা ঘুরতে থাকে ও সে সঙ্গে সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে ঘুরছে বলে মনে হয়, এবং পরে ধীরে ধীরে পুনরায় বুধ শক্তি ফিরে পেয়ে আঘাত উপলব্ধি করতে পারে, ঠিক তেমনি আমিনার মুখে এহেন নিষ্ঠুর কথা শুনে রাজু প্রথমে মাথা ঘুরে অন্ধকার সারা দুনিয়া ঘুরছে বুঝে হতভম্ব হয়ে ফেলিয়ে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে রইল। পরে আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হয়ে ধরা গলায় বলল, এ কি বলছো লায়লা? আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। তুমি সত্যি বলছো না রহস্য করছো? কিছুই বুঝতে পারছি না। আমিনা আগের মতো মুখ নিচু রেখেই বলল, সত্যি বলছি, আমি কোনো রহস্য করছি না। রাজু তখন পাগলের মতো হয়ে বলতে লাগলো, কি বলছো লায়লা? না, তা কখনোই হবে না।
কিছুতেই আমি তোমার বিয়ে হতে দেব না। দেখো লায়লা, পৃথিবীতে আমি ছাড়া অন্য কেউ তোমায় বিয়ে করতে পারবে না। তুমি অত নির্দয় হইও না। আমাকে ছেড়ে এভাবে চলে যেও না লায়লা, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে না পেলে পাগল হয়ে যাব আমি। প্লিজ অত নিষ্ঠুরতা করো না তুমি, আমাকে এভাবে সারকার করো না। কেবল একবার তুমি রাজি হও, আমি আজই আমার মা বাবাকে রাজি করাবো, পরে ওদেরকে দিয়ে তোমার মা বাবাকে রাজি করিয়ে সেই বিয়ে ভাঙিয়ে আমি বিয়ে করে ঘরে আনবো তোমাকে। কেবল একবার, মাত্র একবার তুমি হ্যাঁ বলো। তোমার যদি অত ছিল মনে, তবু আমাকে এভাবে উদাস বানালে কেন? বলতে বলতে তার চোখ দুটো চলচলিয়ে ও গলার স্বাভাবিক সুর আরও বিকৃত হয়ে উঠল। বড় কষ্টে সে এই কটা কথা বলছিল। আমিনা নির্দয়ভাবে বলল, আমি মা বাবাকে অনেক বলেছি, কিন্তু তাদের রাজি করাতে পারিনি। আর তাদের অবাধ্য হয়ে আমিও কিছু করতে পারবো না রাজু। কারণ বিয়ে করাটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়, সেটা পারিবারিক। তুমি বলছো কেবল আমি হ্যাঁ বললেই তুমি তোমার মা বাবাকে দিয়ে আমার মা বাবাকে রাজি করিয়ে নেবে। সেটা তোমার ভুল ধারণা। আমার মা বাবাকে তোমার চেয়ে আমি ঢের বেশি জানি। রাজু দুঃখিত স্বরে বলল, আজ আমি বুঝতে পারছি লায়লা, আমি তোমাকে যতটা ভালোবেসেছিলাম তুমি কিন্তু আমাকে ততটা বাসনি। আমি মনে প্রাণে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালোবেসেও তোমার মন পেলাম না। আজ আমি কী নিয়ে বাঁচব? আমার বাঁচতে ইচ্ছে রাজুর শেষের করুণ কথাগুলো শুনতে আমিনার তেমন ইচ্ছে ছিল না। তাই তার কথা শেষ করতে না দিয়ে না হয় রাজু আরও কত কী বলতো। হঠাৎ নিষ্ঠুরের মতো বলে উঠল, যা হবার পরে হবে, আমার সময় বড় কম, এখন আমি উঠি। এই বলে আমিনা রাজুকে এক প্রকার উপেক্ষা করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। রাজুও বেরিয়ে কয়েক পা তার পেছনে পেছনে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে অনিমেষে আমিনার পেছনের দিকে তাকিয়ে রইল। আমিনা যখন তার দৃষ্টিপথে নেই তখনও সে আগের মতো সেদিকে তাকিয়ে আছে। আমি যখন তার হাত ধরি তখন তার বিহ্বলতা কাটে। পরে বড় মর্মাহত হয়ে সারা পথে কোনো কথা না বলে আমার সঙ্গে বাড়ি ফেরে। আমিনা বলেছিল যা হবার পরে হবে, সত্যি যা হবার পরে হচ্ছে। তার তো বিয়ে হয়ে গেছে, এখন সে বড় ঘরের বধূ হয়ে বিপুল ঐশ্বর্য, প্রতুল বিলাসিতা ও অতুল সুখ শান্তিতে দিন কাটাচ্ছে। আর এদিকে রাজুরও অনেক কিছু হচ্ছে। রাজু বর্তমানে ঠিক মতো খায় না, সময় মতো ঘুমায় না, তার স্নানের সময় পেরিয়ে যায়, সে স্নান করে না, তেল মাখে না, চুল আছড়ায় না, বেশি কথা কয় না, কলেজে যায় না, বাড়িতেও পড়ে না, সবসময় অন্যমনস্ক একা একা থাকে। কেউ কাছে গেলে বিরক্ত হয়, এমনকি আমি গেলেও ক্ষেপে ওঠে। মা বাবা এসব দেখে ভাবলেন যে ছেলেটাকে কোনো কঠিন রোগে ধরেছে, তাই তাকে অনেক ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করালেন। ডাক্তাররাও দিলেন অনেক ঔষধপত্র, কিন্তু কিছুতেই কিছু হয় না, বরং রোগ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধি পেতে পেতে যখন ভয়ানক হয়ে উঠল, তার স্বভাবের কোনো স্বাভাবিকতা রইল না, তখন একমাত্র আধুনী পুত্রের এহেন শোচনীয় অবস্থায় মা বাবা একেবারে অস্থির হয়ে রোগ সম্বন্ধে যার তার সঙ্গে পরামর্শ করতে লাগলেন। রোগটা কী তা আমি জানলেও সে সম্পর্কে তাদের কিছু বলিনি, কারণ এর ঔষধ আগেই শেষ হয়ে গিয়েছিল। যা হোক, পরে তারা মনে করলেন যে ছেলেটাকে নিশ্চয়ই ভূতে পেয়েছে, তাই ডাক্তারি চিকিৎসা ছেড়ে অন্য ব্যবস্থা ধরেন। পীর ফকির, ওঝা ও তান্ত্রিকের মাদুলি তাবিজ, ঝাড়ফুঁক ও তুকতাক ইত্যাদির ব্যবহার পর্যাপ্ত পরিমাণে হলো, কিন্তু কিছুই হলো না। যা হবার নয় তা হয় না। তাছাড়া ডাক্তার ওঝারা যদি কঠিন সব রোগ সারাতে পারত, তবে পৃথিবীতে অনেক বড়লোক রোগের কবলে পড়ে মৃত্যু কামনা করতেন না। অবশেষে একদিন গভীর রাতে রাজু কাউকে কিছু না বলে ঘর ছেড়ে কোথায় চলে গেল। একমাত্র পুত্রের হৃদয় বিদারক বিরহ জ্বালায় ভীষণ শোকাতুর হয়ে মা বাবা সারা দেশ তন্ন তন্ন করে তার অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু কোনো উদ্দেশ্য পেলেন না। তাদের পরবর্তী পরিস্থিতির বিবরণ না দেওয়াই ভালো। এদিকে ঘর ত্যাগের পর দেশে বিদেশে আমিও খুঁজতে লাগলাম তাকে। অনির্দেশ্যভাবে ট্রেনে চড়ে যেতে লাগলাম এক স্টেশন থেকে আরেক স্টেশনে। এভাবে অনেক দিন চলার পরে একটা অসুবিধা দেখা দিল। আর্থিক অবস্থা তখন ভালো ছিল না, আমার অভাব ছিল অনেকটা, আর সেই অভাবই ট্রেনে চড়ার পক্ষে বাধাজনক হয়ে ওঠে। তাই কেবল খাবার সহ ভাড়া বা টিকিটের পয়সা সংগ্রহের জন্য সহজ একটা পন্থা অবলম্বন করলাম। এক স্টেশন বা তার পাশের বাজার থেকে সাংসারিক নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস, পরবর্তী স্থানে যে জিনিসের চাহিদা বেশি সেইটা ক্রয় করে অন্য স্টেশন বা তার পাশের বাজারে নিয়ে গিয়ে বেচতে শুরু করলাম। এতে যে লাভ হতো সেই লাভের টাকা দিয়ে চলাকালীন ব্যয়ভার, যেমন খাওয়া দাওয়া ও পরবর্তী গাড়ির টিকিট বহন করতাম। এইরূপে রাজুর খোঁজ করতে লাগলাম সারা দেশ ঘুরে, কিন্তু তার দর্শন মেলেনি।
এভাবে বছর দুয়েক অতিবাহিত হওয়ার পর রাজুর প্রতি টান আমার ধীরে ধীরে কিছুটা হ্রাস হতে লাগলো। অপরদিকে তাকে খুঁজে পাওয়ার জন্য যাতায়াতে ব্যয় হওয়া টাকা সংগ্রহ করতে যে ছোট ব্যবসা করতাম, সেই ব্যবসার আকাঙ্ক্ষা আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো। কেউ শূন্য হবার পর সেই শূন্যতার প্রতি অভ্যস্ত হতে হতে মানুষ তার বিরহ সুখ ধীরে ধীরে ভুলতে থাকে। না হয় আপনজন হারানোর পর সেই সুখে মানুষ বাঁচতে পারত না। আর নিত্য কৃতকর্মের অভ্যাস মানুষের অজ্ঞাতসারে তার বনের মধ্যে বৃদ্ধি পেতে থাকে। আমার বেলাও তাই হলো। সংসারের কৌশল বোঝা বড় কঠিন। আগে ব্যবসা করতাম খরচের টাকা সংগ্রহ করে রাজুকে খোঁজ করার জন্য, কিন্তু এখন যেন তাকে খুঁজতে থাকি ব্যবসার জন্য। এভাবে রাজুকে খুঁজে পাওয়ার ইচ্ছাকে চেপে রেখে ব্যবসার ইচ্ছা মাথা তুলে দাঁড়ালো আমার কাছে। যাই হোক, এভাবে ইচ্ছে দুটো সঙ্গ নিয়ে ঘোরাঘুরি করতে করতে যখন 16 নম্বর বার নিজের শহরের স্টেশনে ট্রেনে চড়ে আজ ভোর 5টার সময় এসে নামলাম, তখন দীর্ঘ 5 বছর পর বাবাজির বেশধারী প্রলাপমগ্ন রাজু ওরফে সাজনের সাক্ষাৎ পেলাম। রে বাবা ওঠ, আর কাঁদিস না, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর কি করবি? বিধির লেখা কেউ খণ্ডাতে পারে না। আয় বাবা, দুটো খেয়ে নে, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেক আগে ওগুলো বেড়ে রেখেছি, এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, ওঠ ওঠ। সমস্ত কাহিনী আগাগুলা ভাবতে ভাবতে যখন তন্ময় হয়ে নিজের অজান্তে দুচোখ দিয়ে দর দর জল পড়ছিল, তখন মায়ের কোমল স্বরের এই কথায় তন্ময়তা ভেঙে যায়। তখন স্বাভাবিক হলেও যেন সম্পূর্ণ প্রকৃতিস্থ হতে পারিনি। তাই মা যত বলছেন আমি কিছুই না বলে অনিমিষ চোখে তার দিকে তাকাচ্ছি। হায় রে বন্ড নারীর মোহ, তোমার মোহিনী শক্তি বর্ণনার অতীত। তুমি ফুলকে অঙ্গার বানাতে পারো, তুমি নির্মলকে কলুষিত করতে পারো, তুমি আলালের ঘরের দুলালকে অসরণ করতে পারো, তুমি চিরসুখে সুখী ও বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত লোককে টেনে এনে অসাড় দুঃখের মাছ দরিয়ায় পতিত করে তার হৃদয়কে সুখ তরঙ্গ দিয়ে ভেঙ্গে চুরে তছনছ করতে পারো। তুমি আমার প্রাণাধিক বন্ধু রাজুকে তার উজ্জ্বল ও আনন্দময় জীবন থেকে ছিনিয়ে নিয়ে চির অভিশপ্ত জীবন দান করেছ। আমি তোমায় শত সহস্র ধিক্কার জানাই। বন্ধুগণ, করুণ পরিণতি গল্পটি 3টা ভিডিওতে শেষ করলাম। যদি গল্পটি বর্তমান যুগের উপযোগী ও শিক্ষণীয় বলে মনে করে থাকো, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাবেন, আর লাইক আর শেয়ারও করবেন। বন্ধু বান্ধবীদের সঙ্গে তাদেরকে দেখার, পড়ার ও শোনার সুযোগ করে দেবেন। তো আজ এই পর্যন্ত। এরকম আরও নিত্য নতুন অনেক শিক্ষণীয় গল্প আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনারা দেখতে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।